শিকদার বাড়িতে যেন আজ উৎসবের আমেজ লেগেছে। সকাল থেকে বাড়ির মেয়ে বউরা ব্যস্ত রান্নাবান্নার কাজে। রাবেয়াও এসেছে, অন্যদিকে মনিরাও তার পরিবারকেও আসতে অনুরোধ করছে। আজমল শিকদার মোনাওয়ার সাহেব জানিয়েছে তারা যাবে। আতিয়া গতকালই কাজে মানুষের দিয়ে 2টি রুম পরিষ্কার করিয়েছে। একটি রৌনকদের রুম, অন্যটা নিচে সারাহর জন্য। তার ঘর উপরে হলেও এই অবস্থায় বারবার ওঠা নামানো তার জন্য কষ্টকর হবে, তাই নিচেই তার জন্য ঘর পরিষ্কার করা হয়েছে। দুপুরের পরপর রৌনকদের গাড়িটা এসে থামে শিকদার বাড়ির সামনে। প্রথমেই বেরিয়ে আসে রৌনক, এরপর একে একে অন্যরা বের হয়। সবার শেষে বের করা হয় সারাহকে। বাড়িতে প্রবেশ করার পর দেখে ঘর ভর্তি লোকজন। সারাহ সিরাতের নানা বাড়ি থেকেও আত্মীয়রা এসেছে। ড্রয়িং রুমে কিছু সময় কথাবার্তা চলে, এরপর আজমল শিকদার যার যার রুমে যাওয়ার নির্দেশ দেন, কেননা সবাই ক্লান্ত। এসব আলোচনা পরে নিরিবিলি করা যাবে। সারাহকে সায়রা বেগম নিচতলায় ঘরটায় নিয়ে যায়, সাথে আছে মিথিলা। 2 ননদকে বোনের মতো দেখে সে সায়রাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে সে সারাহকে পোশাক পাল্টাতে সাহায্য করে। পানি এনে মুখ হাত পা মুছে দেয়। শীত বেশ ভালোই পড়েছে, তাই আর পানির সংস্পর্শে নেওয়ার রিস্ক নিল না। সব কাজ ছেলে বিছানায় আধশোয়া করে বসিয়ে রেখে সে ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে তার অনেক কাজ রয়েছে। সারাহর এখন বিশ্রাম প্রয়োজন। সিরাত নাহিলকে সাথে নিয়ে ঘরে যায়। লাগেজ খুলে নাহিলের জামাকাপড় বের করে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সে তার এবং রৌনকের কাপড়ও বের করে। আজ প্রথমবার সিরাত রৌনকের দেওয়া সেই চাদরটা পরে। রৌনক এক প্রকার জোর করেই পরিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেনুনি খুলছে আর নিজের গায়ের জড়ানো শালটার দিকে চোখ বুলাচ্ছে। রৌনক শিকদার পছন্দ বরাবরই সুন্দর। কেনার সময় বলেছিল এটা তাকে মানাবে, ঠিক সেটাই হলো। সত্যিই চাদরটা তাকে মানিয়েছে। ভেবেছিল জ্যাকেট, লং কোট, হুডি এসবের বাইরে সে কিছু পরেনি। হঠাৎ নতুন কিছুতে তাকে মানাবে না। তার ভাবনা চিন্তার মাঝে ঘরে প্রবেশ করে রৌনক। সে বেশ ক্লান্ত, সারা পথ গাড়ি চালিয়ে এসেছে। শরীর যেন ভেঙে আসছে। সিরাত তার দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। ক্লান্তি যেন তার চোখে মুখে ধরা দিচ্ছে। সিরাত, আপনার কি শরীর খারাপ লাগছে? রৌনক, না তেমন কিছু না, শুধু একটু ক্লান্ত লাগছে। সিরাত, যান তাহলে আপনি আগে গিয়ে ফ্রেশ হয়ে নিন। বিছানার ওপর কাপড় বের করা আছে। রৌনক মাথা ঝাঁকিয়ে সায় জানিয়ে খানিকটা এলোমেলো পায়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। সিরাত পুরো সময়টা তার দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে বোঝা যাচ্ছে শরীরকে কোনো সমস্যা হয়েছে, আর বলছে তেমন কিছু না। দুপুরে খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। সিরাত আর ঘরে যায় না, শেষ যায় সারাহর ঘরে। সেখানে আগে থেকে ইয়াস, ইনান, নাহিল ছিল। তারা 4 জন মিলে আজগবি গল্প জুড়ে দিয়েছে। সেও যোগ দেয় তাদের সাথে। তাদের আড্ডার মাঝে এসে হাজির হয় রাবেয়া ও মিথিলা। তাদের মধ্যে এখনও সেই ভুল বোঝাবুঝির রেশ রয়েছে, তাই কেউ কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলছে না। সিরাতই আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলে, কেননা যা হওয়ার তা হয়ে গেছে। এখন তা ধরে রেখে কী লাভ? তাতে তো আর কিছু পরিবর্তন হবে না। তাকে সহজভাবে কথা বলতে দেখে তারাও আস্তে আস্তে সহজ হয়ে যায়। বিকেলে মনিরা তার পরিবার নিয়ে আসে। মাশরাফিকেও ধরে বেঁধে নিয়ে আসে। সে কোনো মতেই আসতে চায়নি। এই পরিবারের মানুষগুলোর সাথে চোখ মেলাতে তার বড়ই কুণ্ঠা বোধ হয়, তাই তো আসতে চায়নি। তবুও বাবা মায়ের জোরাজোরিতে আসতে হয়েছে তাকে। মাশরাফির পায়ের অবস্থা আগের চেয়ে ভালো। এখন স্কেচ ছাড়া হাঁটতে পারে, তবে পায়ে কিছুটা টান পড়ে, একটু কষ্ট হয়, তবে সে মানিয়ে নিয়েছে। সন্ধ্যার পর সবাই ছাদে আড্ডা দিচ্ছে। সেখানে উপস্থিত আছে বাড়ির সব ছেলেমেয়েরা, কেবল রৌনক ছাড়া।
সন্ধ্যার পর থেকে তার আর দেখা পাওয়া যায়নি। সে নিজের ঘরেই আছে। অনেক দিন বাদে এভাবে আড্ডা দিচ্ছে তারা। এখানে সবচেয়ে বেশি মিস করছে যাকে, সে হলো মাহিরা। সারাহর মনটা এ কারণে বেশ ভার। মাহিরা আর সে সমবয়সী হওয়ার দুজন সবসময় একসাথে থাকতো। আজ তার সখী নেই, তাই এই আড্ডায় সে বড়ই উদাসীন। ইশতিয়াক সবাইকে তাড়া দিয়ে নিচে নিয়ে আসে রাতের খাবার জন্য। রাত বেড়েছে, তার সাথে সাথে ঠান্ডার প্রকোপ বেড়েছে, তাই সবাইকে ডেকে নিয়ে আসে। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বউরা এক জায়গায় হয়ে আলোচনায় বসেছে। আলোচনার বিষয়বস্তু হলো মাহিরা। তার মৃত্যুর পর মাশরাফি ও সারাহর অসুস্থতার কারণে মাহিরার উদ্দেশ্যে কিছুই করা হয়নি। আজমল, দেখ মুনাওয়াত, মিলাদ দেওয়া তো বেদায়াত, আর একজন মানুষের মৃত্যু তো সুখের কিছু নয় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাওয়াত করে আয়োজন করে খাওয়াবে। ইশতিয়াক, খাইয়েও কোনো লাভ নেই, তারা দোয়া তো দূর, খাবারের সমালোচনাটাই বেশি করবে। কে ভাগে পায়নি, কোন তরকারিতে লবণ বেশি, কোনটাই কম, এসব ধরে বেড়াবে। আরাফাত, এর চেয়ে গরিব মিসকিন খাওয়ানোটাই উত্তম। আজমল, এটা তুমি ঠিক বলেছ, তবে আমি ভাবছি শুধু না খাইয়ে কিছু দানও করা উচিত। মুনাওয়ার, হ্যাঁ ভাইজান, আমি ভাবছি যদি কয়েকটা এতিমখানা, হাফিজি মাদ্রাসায় খাওয়ানো যায়, সাথে তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়া যায়, তাহলে তাদেরও উপকার হবে। আর যতদিন সেগুলো ব্যবহার করে তারা উপকৃত হবে, ততদিন আমার মেয়েটার জন্য দোয়া করবে। আজমল, এটা ভালো বলেছ, তাহলে এই কথাই থাকুক। বাকিটা ছেলেদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওরা গিয়ে দেখে আসলো মাদ্রাসাগুলোতে কি লাগবে না লাগবে, তাদের সাথে কথাও বলে আসবে না হয়। কি বলো মুনাওয়ার? মুনাওয়ার, ঠিকই বলেছেন ভাইজান, কাল তাহলে আপনি ওদের সাথে এ বিষয়ে আলোচনা করেন। যত দ্রুত পারা যায় কাজটা সেরে ফেলা দরকার। আজমল, আচ্ছা এবার যাও, যে যার ঘরে, রাত হয়েছে অনেক। তাদের আলোচনার সমাপ্তি ঘটে এখানেই। অন্যদিকে সিরাত বেশ রাত পর্যন্ত সারাহর ঘরে গল্প করে রাবেয়া, মিথিলা, আতিয়ার সঙ্গে। তাদের কথাবার্তার মূল বিষয় ছিল অ্যাক্সিডেন্ট। ব্যথিত মনে যে যার ঘরে চলে যায়। নাহিল আজ অনেক দিন পর তার দাদুর সাথে শুয়েছে। তার দাদা একটু রাগী হলেও তাকে অনেক ভালোবাসে। এই যে যত সময় জেগে থাকবে তত সময় তাকে অনেক গল্প শোনায়। তার বাবার ছোটোবেলার গল্প, তার ছোট্টবেলার গল্প, বাড়ির সবার গল্পই সে মোটামুটি শুনে ফেলেছে। গম্ভীর আজমল শিকদার যেন নাতির কাছে এলে বাচ্চা হয়ে যায়। দুজনে বেশ খুনসুটি করে। আজমল শিকদারের এই দিকটা হয়তো বাড়ির সকলেই অজানা, কেবল নাহিলই জানে তা। সিরাত ঘরে এসে দেখে রনক মোটা একটা কম্বল মাথা থেকে পা পর্যন্ত টেনে কাত হয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। সে একবার ভাবে একবার ডাক দিবে, আবার কি মনে করে আর ডাকে না। রাতের কাজ সেরে লাইট অফ করে বিছানায় উঠে আসে। কাবার থেকে আর একটা পাতলা কম্বল এনে জড়িয়ে শুতে যাবে, তখনই পাশ থেকে একটা জড়ানো কণ্ঠ ভেসে আসে। মাথাটা একটু টিপে দিবে। গলায় ছিল একরাশ আকুতি। সিরাত তার কথা স্পষ্টভাবে বুঝল না। সে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি বলছেন? শরীর খারাপ লাগছে আপনার? সে তার মুখের ওপর থেকে কম্বল সরিয়ে কপালে হাত ছোঁয়ায়, সাথে সাথে হাত সরিয়ে আনে। শরীর গরম, আগুন হয়ে আছে। দুপুরে তাকে দেখেই সে কিছু হলেও আন্দাজ করেছিল। দুপুরে কোনো রকমে কয়েকটা খেয়ে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। সবার সাথে থেকে সিরাত ভুলেই বসেছিল তার কথা। মনে মনে নিজেকে বেশ কয়েকটা গালি দিল। লোকটা তার কত খেয়াল রাখে, আর সে কি করলো? এই যে লোকটা রাতে খায়নি, দুপুর থেকে ঘর থেকে বের হয়নি, একবারও তো একটু খোঁজও নিতে পারত।
রনব আবারও বলে, দাও না মাথাটা টিপে। খুব মাথা ব্যথা করছে। সিরাতের সংবাদ ফিরে পায়। সে তাড়াহুড়ো ঘরে এগিয়ে যায় তার কাছে। প্রায় শরীর সুই সুই হয়ে পা মেলে বসে। হাত দুটো এগিয়ে নেয় মাথার দিকে। আলতো হাতে কপালের এক মাথা থেকে আরেক মাথা টিপে দিতে থাকে দুই হাতে। চুলগুলো একটু টেনে দাও। সিরাত এবার চুলগুলোও টেনে দেয়, তবে বেশ আলতোভাবে। ভাবে জ্বর হলে পুরো শরীর ব্যথা করে তার, তাই সবার হয়তো করে এই ভেবেই আস্তে আস্তে টেনে দেয়। রনব বেশ বিরক্ত হয় তার কাজে। বলে, চুল টানতে বলেছি, ঘুম পাড়াতে বলিনি। জোরে জোরে টানো সিরাত। এবার জোরে জোরে চুল টেনে দেয়। আরাম পেয়েও রনব মাথার নিচে বালিশটা টেনে এনে সিরাতের কোলে রাখে এবং তাতে নিজের মাথাটা রাখে। সিরাত তার কাজে একটু চমকায়, তবে কিছু বলে না। সে তার কাজে অব্যাহত রাখে। বেশ কিছু সময় পর রনব ফের সাড়া পায় না। ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই পাশ থেকে আর একটা বালিশ নিয়ে পাশে রেখে রনবের মাথাটা আস্তে তুলে বিছানায় রাখতে যাবে। তখনই রনব এক হাতে পিছন দিক থেকে সিরাতের কোমর জড়িয়ে ধরে। সিরাত কেঁপে উঠে মাথাটা ছেড়ে দেয়। এতে রনব বেশ ব্যথাও পায়। মুখ থেকে উচ্চারিত হয় ব্যথাটুর একটু আওয়াজ। কোথায় যাচ্ছ? সিরাত আমতা আমতা করে বলে, একটু জলপটি দেব ভাবছি, তাই পানি আর বাটি আনতে যাচ্ছিলাম। রনব, কোথাও যেও না, কাছেই থাকো। গভীর আবেগ মিশিয়ে কথাটা বলে সাথে ছিল একরাশ অসহায়িত। সিরাত, আপনার তো অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে, একটু জলপট্টি দিলে আরাম লাগবে। রনব, এভাবেও আমি বেশ আরাম পাচ্ছি। সিরাত, 5 মিনিট সময় দেন, আমি যাব আর আসব। রনব যেন নাসর বান্দা মুখে বিরক্ত ফুটিয়ে বলে, না। সিরাত বারবার জোরাজোরি করাতে রনব অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দেয়। সিরাত উঠে ঘরের বাইরে যায়। 5 থেকে 7 মিনিটের মাথায় বাটিতে পানি, একটা কাপড় আর একটা প্লেটে খাবার নিয়ে হাজির হয় রুমে। খাবার প্লেটটা পাশের ছোট্ট টেবিলে রাখে। রনবের এক পাশে বসে কাপড় ভিজিয়ে কপালে দেয়। বেশ অনেকটা সময় ধরে জলপট্টি দেয়। সিরাত, হঠাৎ করে এমন ভয়াবহ জ্বর বাঁধালেন কি করে? রনব, জানি না, হঠাৎই হয়ে গেল। সিরাত, এ জ্বর হঠাৎ করে আসেনি, পূর্ব পরিকল্পনা করেই এসেছে। শীত পড়ছে থেকে তো দেখলাম না একটা মোটা কাপড় পরতে। ফুল হাতা গেঞ্জি পরে ঘোরেন, এতে যে শুধু জ্বর আসছে এটা আপনার কপাল। যদি জ্বরের ভাই ব্রাদার সাথে নিয়ে আসতো তখন শিক্ষা হতো। রনব, কেন শুধু জ্বর এসেছে বলে কি তোমার কষ্ট হচ্ছে? ভাই ব্রাদার নিয়ে আসলে খুশি হতে? সিরাত, অবশ্যই হতাম। জ্বরের সপ্তাহ 2 পড়ে থাকলে যদি আপনার শিক্ষা হয়, সারাদিন ছেলের ওপর আমার ওপর একটা হুকুম জারি করেন, নিজের বেলায় 16 আনা মাফ। কেউ আপনার উপর হুকুম চালায় না বলেই আপনি নষ্ট হয়ে যাচ্ছেন। রনব, আমি নষ্ট হয়ে যাচ্ছি? অবাক হয়ে প্রশ্ন করে সিরাত। তাছাড়া কি, নিজের দিকে কোনো খেয়াল দেন? যদি কারো হুকুমে চলা লাগতো তাহলে আমার আর নাহিলের মতো সোজা হয়ে যেতেন। রনব, তুমি আছো তো, তুমি চালাও হুকুম, আমি বাধ্য স্বামীর ন্যায় সব মেনে নিব। মুচকি হেসে কথাটা বলে। এতে যেন সিরাত খানিকটা লজ্জা পেল। সে আর কথা বাড়ায় না, কপালে হাত দিয়ে দেখে কিছুটা সহনীয়। এবার সে কাপড় সরিয়ে বাটিতে রেখে খাবারের প্লেটটা হাতে নেয়। সিরাত, একটু ওঠেন, হেডবোর্ডে হেলান দিয়ে বসতে পারবেন? রনব চোখ খুলে তার দিকে তাকায়, চোখগুলো বেশ লাল। রনব, খাবো না সিরাত, অল্প এনেছি, খেয়ে নিন। খেয়ে ওষুধ খেলে দ্রুত সেরে উঠবেন। রনব, মুখে কিছু ভালো লাগছে না, তিতা হয়ে আছে, রেখে এসেও খাবো না বলে আবারও চোখ বুজে নেয়। সিরাত, এই আপনি না বললেন আমার কথা শুনবেন, তাহলে শুনছেন না কেন? চোখ বন্ধ রেখেই বলে, তুমি কি কথাটা সিরিয়াসলি নিয়েছো? সিরাত,
আপনি মানুষটা আসলেই নষ্ট। প্লেট রেখে ওয়াশরুমে চলে যায়, হাত ধুয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে এগিয়ে রনকের এক হাতে ধরে টেনে বলে, ওঠেন, না হলে বড় চাচাকে ডেকে আনবো, তখন 2-4টা ঝাড়ি খেলেই এমনি খাবেন। রনক তার টানাটানিতে উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। শিরা তো তার সোজাসুজি সামনে বসে প্লেট নিয়ে ভাত মেখে মুখের সামনে ধরে। রনক বোধ হয় একটু অবাকই হলো। এত সময় ধরে মেয়েটার কাজকর্ম হজম করতে পারলেও এটা আশা করেনি। সিরাত হা করেন, নিচ্ছেন না কেন? রনক আর কথা বাড়ায় না, চুপচাপ খেয়ে নেয়। খাওয়া শেষে মুখ ধুয়ে দেয়। প্লেট রেখে এসে রনকের থেকে শুনে ওষুধ এগিয়ে দেয়। রনক বিনা বাক্যে খেয়ে নেয়। রনক শুয়ে পড়ে। সিরাতও লাইট অফ করে কম্বল টেনে শুয়ে পড়ে। দুজনের দুই দিকে উল্টা ঘুরে শুয়ে আছে। রনক ভাবে একটা সংসার এগিয়ে নিয়ে যেতে কি কেবল দুটো মানুষেরই ভালোবাসা বাধ্যতামূলক? তারা তো ভালো না বেশেও বেশ আছে। এই যে একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে যাচ্ছে, দুজনের প্রতি দুজন দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে, এর চেয়ে বেশি কি প্রয়োজন? দায়িত্ব আর প্রয়োজন পূরণ হলেই তো সংসার সুন্দর। জীবনের এই জটিল সমস্যার সমাধান করতে করতেই একটা সময় নির্দায় তলিয়ে যায় সে। গল্প সমাপ্তির প্রণয়।